সত্যজিৎ রায়ের একটি অসম্ভব রোমাঞ্চকর সৃষ্টি প্রফেসর শঙ্কু, যিনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন। তার সৃষ্ট অদ্ভুত ও প্রয়োজনীয় বেশ কিছু জিনিস যা মানুষের প্রচণ্ড কাজে লাগে, যেমন অ্যানাইহিলিন, ক্ষুধা নিবারক বড়ি প্রভৃতি। আজ দাদু দিদাদের আসরে এমনই একটি গল্প প্রফেসর শঙ্কু ও চি চিং পরিবেশিত করতে চলেছি। এই গল্পটি 1965 সালে সন্দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। আপনাদের যদি আমাদের এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে এটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সব নোটিফিকেশন সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। শুরু করছি সত্যজিৎ রায়ের গল্প প্রফেসর শঙ্কু ও চি চিং। আজ সকালে সবে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ল্যাবরেটরিতে যাব, এমন সময় আমার চাকর প্রহ্লাদ এসে বলল, বৈঠকখানায় একটি বাবু দেখা করতে এসেছেন। আমি বললাম, নাম জিজ্ঞেস করেছিস? প্রহ্লাদ বলল, আগে না বাবু, ইংরেজি বললেন, দেখে নেপালি বলে মনে হয়। গিয়ে দেখি খয়েরি রঙের ঝোলা কোট পরা এক ভদ্রলোক, সম্ভবত চীন দেশীয়। আর তাই যদি হয় তবে চীনা ভিজিটর আমার বাড়িতে এই প্রথম। আমায় ঘরে ঢুকতে দেখেই ভদ্রলোক তাঁর সরু বাঁশের ছড়িটা পাশে রেখে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে কোমর অবধি ঝুঁকে আমায় অভিবাদন জানালেন। আমি নমস্কার করে তাঁকে বসতে বললাম এবং তাঁর আসার কারণটা জিজ্ঞেস করলাম। ভদ্রলোক আমার প্রশ্ন শুনে একেবারে ছেলে মানুষের মতো খিলখিল করে হেসে এপাশ ওপাশ মাথা নাড়তে নাড়তে বললেন, You forget, bad memory. ব্যাড মেমোরি, ফরগেট? তবে কি ভদ্রলোকের সঙ্গে আমার আগে কোথাও আলাপ হয়েছিল? আমি কি ভুলে গেছি? আমার স্মরণ শক্তি তো এত ক্ষীণ নয়। আমার অপ্রস্তুত ভাবটা বেশ কিছুক্ষণ উপভোগ করে চীনা ভদ্রলোক হঠাৎ তাঁর ঝোলার পকেট থেকে একটি লাল রঙের কাঠের বল বার করে সেটাকে ডান হাতের দুটো আঙুলের ফাঁকে রেখে আমার নাকের সামনে 3-4 পাক ঘোরাতেই সেটা সাদা হয়ে গেল। তারপর আবার 1 পাক ঘোরাতেই কালো। আর আমারও তৎক্ষণাৎ 4 বছর আগের এক ঘটনার কথা পরিষ্কারভাবে মনে পড়ে গেল। এ যে সেই হংকং শহরের জাদুকর চি চিং। চিনতে না পারার কারণ অবশ্যই ছিল। প্রথমত, চীনেদের পরস্পরের চেহারার প্রভেদ সামান্যই, তার উপর পরিবেশ আলাদা, কোথায় হংকং আর কোথায় গিরিডি। আর ভদ্রলোকের আজকের পোশাকের সঙ্গে সেদিনের কোনো মিল নেই। সেদিন স্টেজে চি চিং পরেছিলেন একটি সবুজ, লাল আর কালো নকশা করা ঝলমলে সিল্কের আলখাল্লা, আর তার মাথায় ছিল ডোরা কাটা চোঙা টুপি। যাই হোক, এই এক কাঠের বলের খেলা দেখে আমার মনে সেদিনের সমস্ত ঘটনা বায়োস্কোপের ছবির মতো চোখের সামনে ভেসে উঠল। আমি তখন যাচ্ছিলাম জাপানের কোবে শহরে পদার্থবিজ্ঞানীদের একটা সম্মেলনে যোগ দিতে। পথে হংকংয়ে 2 দিন থেকেছিলাম আমারই এক আমেরিকান বন্ধু প্রফেসর বেঞ্জামিন হজকিন্সের বাড়িতে। হজকিন্স বৈজ্ঞানিক এবং 60-এর উপর বয়স হলেও ভারী আমোদের লোক। যেদিন পৌঁছলাম সেদিন সন্ধ্যায় তিনি আমায় ধরে নিয়ে গেলেন চি চিংয়ের ম্যাজিক দেখাতে। ম্যাজিক আমার ভালো লাগে, তার একটা কারণ হচ্ছে ম্যাজিকের কারসাজি ধরে ফেলার মধ্যে আমি একটা ছেলে মানুষই আনন্দ পাই। তাছাড়া কোনো নতুন ধরনের ম্যাজিক দেখলে জাদুকরের বুদ্ধির তারিফ করতেও ভালো লাগে। উঁচু দরের জাদুকর মাত্রেরই বিজ্ঞানের সাহায্য নিতে হয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, শরীরতত্ত্ব, মনস্তত্ত্ব এসবই তাঁদের ঘাঁটতে হয়।
চিচিংয়ের নাকি বেশ নামডাক আছে, তাই তিনি কী ধরনের জাদু দেখান সেটা জানার একটা আগ্রহ ছিল। হজকিন্সের অনুরোধ তাই এড়াতে পারলাম না। হাত সাফাইয়ের কাজ, আলো ছায়ার কারসাজি, যান্ত্রিক ম্যাজিক, রাসায়নিক ভেলকি চিচিং ভালোই দেখালেন, কিন্তু তারপর যখন হিপনোটিজম বা সম্মোহনের জাদু দেখাতে আরম্ভ করলেন, তখনই ব্যাপারটা কেমন যেন আপত্তিকর বলে মনে হতে লাগলো। সবচেয়ে খারাপ লাগলো যখন নিরীহ গোবেচারা দর্শক বাছাই করে তাদের স্টেজের ওপর ডেকে নিয়ে গিয়ে চিচিং নানানভাবে তাদের অপদস্থ করতে শুরু করলেন। একটি লোক তো প্রায় 5 মিনিট ধরে আপেল মনে করে উলের বল চিবোলেন, আর একজন তাঁর পোষা কুকুর মনে করে একটা চেয়ারের হাতলে হাত বুলোতে লাগলেন। মোহ কাটবার পর দর্শকদের অট্টরোলে এই সব লোকেদের মুখের অবস্থা সত্যিই শোচনীয় হয়েছিল। আমি হজকিন্সকে বললাম, আমার ভালো লাগছে না। লোকগুলো কি এইভাবে অপদস্থ হবার জন্য পয়সা দিয়ে ম্যাজিক দেখতে এসেছে? হজকিন্স বললেন, কি উপায় বল? এদের ডাক দিলে এরা যদি স্টেজে যেতে আপত্তি না করে, তাহলে জাদুকরের উপর দোষারোপ করা যায় কি করে? আমি সবে একটা উপায়ের কথা ভাবছি, এমন সময় খেয়াল হলো দর্শকরা সবাই যেন আমারই দিকে ঘুরে দেখছে। ব্যাপার কি? স্টেজে চোখ পড়তে দেখি চিচিং হাসি মুখে আমার দিকে আঙুল দেখাচ্ছেন। চোখাচোখি হতে চিচিং বললেন, আপনার যদি কোনো আপত্তি না থাকে একবার স্টেজে আসবেন কি? বুঝলাম আমার চেহারা দেখে চিচিং আমাকেও একজন নিরীহ গোবেচারা বলেই ধরে নিয়েছে। চিচিংকে শিক্ষা দেওয়ার একটা সুযোগ আপনা থেকেই এসে গেল দেখে আমি খুশি হয়ে স্টেজে উঠে গেলাম। চিচিং প্রায় আধ ঘন্টা ধরে আমাকে হিপনোটাইজ করার নানা রকম চেষ্টা করলেন। চোখের সামনে আলোর লকেট ঝোলানো, চোখের পাতার উপর আঙুল বুলোনো, স্টেজে অন্ধকার করে কেবল নিজের চোখের ওপর আলো ফেলে আমার চোখের দিকে এক দৃষ্টে চাওয়া, ফিস ফিস করে গানের সুরে একঘেয়ে ও আবল তাবল বকে যাওয়া, এর কোনোটিই চিচিং বাদ দিলেন না। কিন্তু এত করেও তিনি আমার ওপর বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারলেন না। আমি যেই সজাগ সেই সজাগই রয়ে গেল। অবশেষে বেগতিক দেখে ঘর্মাক্ত অবস্থায় স্টেজের সামনে এগিয়ে গিয়ে দর্শকদের উদ্দেশ্য করে চাপা বিদ্রূপের সুরে চিচিং বললেন, ভুলটা আমারই। যাকে হিপনোটাইজ করা হবে তার মস্তিষ্ক বলে বস্তু থাকা চাই। এ ভদ্রলোকের যে সেটি একবারেই নেই তা আমার জানা ছিল না। দর্শকদের কাছে সেদিনকার মতো হয়তো চিচিংয়ের মান রক্ষা হয়েছিল, কিন্তু তার নিজের মনের অবস্থা কী হয়েছিল সেটা জানতে পারিনি, যদিও সেটা অনুমান করা কঠিন নয়। পরের দিন হংকং ছেড়ে জাপানে চলে যাই। ফিরতি পথে আবার হংকংয়ে নামি। তখন শুনি চিচিং ম্যাজিক দেখাতে চলে গেছেন অস্ট্রেলিয়া। তারপর এই 4 বছর পরে আমার এই গিরিডির ঘরে তার সঙ্গে আমার সাক্ষাৎ। কিন্তু তার আসার উদ্দেশ্যটা কি? আমি প্রশ্ন করার আগেই চিচিং কথা বললেন। ইউ প্রফেসর শোকু? উত্তরে জানালাম, আমি সেই ব্যক্তি। ইউ সায়েন্টিস্ট? তাই তো মনে হয়। সায়েন্স ইজ ম্যাজিক তা একরকম ম্যাজিকই বটে। অ্যান্ড ম্যাজিক ইজ সায়েন্স। চিচিং বারবার হাসছেন। আমি ক্রমাগত গম্ভীর থাকলে অভদ্রতা হয়, তাই এবার আমি তার হাসিতে যোগ দিলাম। ইউ ওয়ার্ক
হিয়ার? অর্থাৎ এটা কি তোমার কাজের জায়গা? আমি বললাম হ্যাঁ। তারপর চিচিংকে নিয়ে গেলাম আমার ল্যাবরেটরি দেখাতে। আমার আবিষ্কৃত যন্ত্রপাতি, আমার তৈরি ওষুধপত্র, আমার কাজের সরঞ্জাম, চার্ট ইত্যাদি দেখতে দেখতে চিচিং বারবার বলতে লাগলেন, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। পাশাপাশি 3টে বড় বড় বোতলে তরল পদার্থ দেখে চিচিং বললেন, ওয়াটার? আমি হেসে বললাম, না, জল নয়, এগুলো সব মারাত্মক অ্যাসিড। অ্যাসিড? ভেরি নাইস, ভেরি নাইস। অ্যাসিড কেন নাইস হবে সেটা আমার বোধগম্য হলো না। দেখা শেষ হলে একটি চেয়ারে বসে পকেট থেকে একটি বেগুনি রুমাল বার করে ঘাম মুছে চিচিং বললেন, ইউ আর গ্রেট। চিচিংয়ের কথার প্রতিবাদ করে আর অযথা বিনয় প্রকাশ করলাম না, কারণ আমি যে গ্রেট সেটা অনেক দেশের অনেক গণ্যমান্য ব্যক্তি এর অনেক আগেই স্বীকার করেছেন। ইয়েস, ইউ আর গ্রেট, বাট আই অ্যাম গ্রেটার। লোকটা বলে কি? কোথাকার কোন এক পেশাদার ম্যাজিশিয়ান অর্ধেক সময় লোকের চোখে ধুলো দিয়ে পয়সা নিচ্ছে, আর সে বলে কি না আমার চেয়ে গ্রেটার। কি এমন মহৎ কীর্তি তার রয়েছে যেটা পৃথিবীর আর 5টা পেশাদার জাদুকরের নেই? প্রশ্নটা মনে এলেও মুখে প্রকাশ করলাম না। প্রহ্লাদ কিছুক্ষণ আগেই কফি দিয়ে গিয়েছিল। চিচিং দেখি কফির পেয়ালা হাতে নিয়ে কড়িকাঠের দিকে চেয়ে আছেন। আমিও তাঁর দৃষ্টি অনুসরণ করে উপর দিকে চাইতেই চিচিং বলে উঠলেন, লিজার্ড, লিজার্ড। অর্থাৎ সরীসৃপ। যেটাকে লক্ষ্য করে কথাটা বলা হলো সেটা হলো আমার ল্যাবরেটরিতে বহুকালের বাসিন্দা টিকটিকি। জানোয়ারটির বাংলা নাম চিচিংকে বলতে তিনি আবার খিল খিল করে হেসে উঠলেন। টিকি টিকি, ভেরি নাইস, ভেরি নাইস। টিকি টিকি। চিচিং চলে যাওয়ার পর অনেক ভেবেও তাঁর আসার কোনো কারণ খুঁজে পেলাম না। আজ দুপুরে আমার ল্যাবরেটরিতে কাজ করছি এমন সময় আমার বিড়াল নিউটন এসে তড়াক করে আমার টেবিলের ওপর উঠে বসল। এই কাজটা নিউটন কখনো করে না। টেবিলের উপরটা আমার গবেষণার নানান যন্ত্রপাতি ওষুধপত্রে ডাইং হয়ে থাকে। সে আমার বাড়িতে প্রথম আসার কয়েকদিনের মধ্যেই একবার টেবিলে ওঠাতে আমার কাছ থেকে ধমক খেয়েছিল। তারপর থেকে আর দ্বিতীয়বার ধমকের প্রয়োজন হয়নি। আজ তাকে এভাবে নিষেধ অগ্রাহ্য করতে দেখে আমি বেশ থতমত খেয়ে গিয়েছিলাম। তারপর সামলে নিয়ে কড়া কিছু বলতে গিয়ে দেখি সেও চেয়ে আছে কড়িকাঠের দিকে। উপরে চেয়ে দেখি কালকের মতো আজও টিকটিকিটা সেইখানেই দাঁড়িয়ে আছে। নিউটন এ টিকটিকি ঢের দেখেছে এবং কোনোদিন কোনো চাঞ্চল্য প্রকাশ করেনি, কিন্তু আজ সে পিঠ উঁচিয়ে লোম খাড়া করে এমন তীব্র দৃষ্টি দিয়ে ওটাকে চেয়ে দেখছে কেন? নিউটনকে ধরে নামিয়ে দেব মনে করে তার পিঠে হাত দিতেই সে এমন ফ্যাঁস করে উঠল যে আমি রীতিমতো ভড়কে গেলাম। টিকটিকির মধ্যে এমন কী সে দেখেছে যেটা মানুষের চোখে ধরা পড়ছে না। দিরাজ খুলে বাইনোকুলারটা বার করে সেটা দিয়ে টিকটিকিটাকে দেখতে লাগলাম। সামান্য কিছু পরিবর্তন দেখা যাচ্ছে কি? মনে হলো পিঠের ওপর লাল চাকা চাকা দাগটা যেন ছিল না, আর চোখের মধ্যে যে হলদের আভা
সেটাও কি আগে কোনোদিন লক্ষ্য করেছি? বোধহয় না। তবে এটা ঠিক, এর আগে কোনোদিন বাইনোকুলার দিয়ে এত কাছ থেকে টিকটিকি দেখার প্রয়োজন হয়নি। জানোয়ারটাকে নড়তে দেখে চোখ থেকে যন্ত্রটাকে সরিয়ে নিলাম। টিকটিকিটা সিলিং বেয়ে দেওয়ালে এসে নামলো। তারপর দেওয়াল বেয়ে নেমে এসে শুরুত করে আমার শিশি বোতলের আলমারিটার পেছনের দিকে ঢুকে গেল। আর তাকে দেখতে না পেয়েই বোধহয় নিউটনের উত্তেজনাটা চলে গেল। সে নিজেই টেবিল থেকে নেমে একটা গর গর আওয়াজ করতে করতে দরজা দিয়ে বাইরের দিকে চলে গেল। আমিও টিকটিকির চিন্তা মন থেকে দূর করে আমার গবেষণার কাজ নিয়ে পড়লাম। আপাতত আমার কাজ হচ্ছে একটি পদার্থ আবিষ্কার করা, যেটার ছোট্ট একটা বড়ি পকেটে রাখলেই মানুষ শীতকালে গরম এবং গ্রীষ্মকালে ঠান্ডা অনুভব করবে, অর্থাৎ এয়ার কন্ডিশনিং পিল। আমার চাকর প্রহ্লাদ প্রায় 30 বছর ধরে আমার কাজ করছে। সে আমার ল্যাবরেটরিতে কোনো দিন কখনো কিছু ঘাঁটাঘাঁটি করেনি। বাইরের লোকজন কদাচিৎ আমার বাড়িতে এলেও আমার ল্যাবরেটরিতে কখনো আসে না, এক বৈজ্ঞানিক না হলে অথবা আমি নিজে না নিয়ে এলে। আমি যখন ল্যাবরেটরিতে থাকি না তখন দরজা তালা দিয়ে বন্ধ থাকে, জানলাগুলোও ভিতর থেকে ছিটকিনি লাগানো থাকে। কাল রাত্রেও দেখে গেছি যে আমার সেই ভীষণ তেজি অ্যাসিডের 3টে বোতলই প্রায় কানায় কানায় ভর্তি। আজ সকালে ল্যাবরেটরিতে ঢুকে টেবিলের দিকে চোখ পড়তেই দেখি বাঁ দিকের অর্থাৎ কার্বোডায়াবলিক অ্যাসিডের বোতলটা প্রায় অর্ধেক খালি। রাতারাতি যে অ্যাসিড বাষ্প হয়ে উড়ে যাবে তার কোনো সম্ভাবনা নেই। বোতলের গায়ে ফুটো ফাটাও নেই যে চুঁয়ে টেবিলে পড়ে শুকিয়ে যাবে। অ্যাসিড তবে গেল কোথায়? 3টি অ্যাসিডের প্রত্যেকটি এত তেজিয়ান যে সেগুলো নিয়ে কেউ অসতর্কভাবে ঘাঁটাঘাঁটি করলে তার মৃত্যু অনিবার্য। আমি বিস্তর মাথা ঘামিয়ে এই রহস্যের কোনো কুল কিনারা পেলাম না, অথচ অ্যাসিডের অভাবে আমার এক্সপেরিমেন্ট চালানো সম্ভব নয়। এই অবস্থায় কি করা যায় সেটা ভাবছি। এমন সময় একটা মৃদু খচমচ শব্দ পেয়ে পিছন ফিরে দেখি আমার শিশি বোতলের আলমারির মাথার উপর দিয়ে একটা প্রাণী উঁকি দিচ্ছে। প্রাণীটি আমারই ল্যাবরেটরির সেই পোষা টিকটিকি, কিন্তু এখন আর তাকে টিকটিকি বলা চলে না, কারণ তার চেহারায় কিছু পরিবর্তন ঘটেছে। চোখের মণিতে এখন আর কালো অংশ বলে কিছু নেই, সবটাই হলদে, এবং সেটা মোটেও স্নিগ্ধ হলদে নয়, বরঞ্চ তাতে কেমন যেন একটা আগুনের ফাঁটার আভাস আছে। নাকেও একটা প্রভেদ লক্ষ্য করলাম, ফুটোগুলো আগের চেয়ে অনেক বড়। গায়ের রং আগে ছিল হালকা সবুজ ও হলদে মেশানো, এখন দেখছি সর্বাঙ্গ লাল চাকা চাকায় ভর্তি। আলমারির পিছনে টিকটিকির অস্তিত্ব সম্বন্ধে যদি আমি না জানতাম তাহলে মনে করতাম এ এক নতুন জাতের সরীসৃপ। টিকটিকিটা কিছুক্ষণ একদৃষ্টে আমারই দিকে তাকিয়ে নাক দিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। ফোঁস বলছি এই জন্যে যে নিঃশ্বাসের শব্দটা আমি শুনতে পেয়েছিলাম। আর একটা কথা বলা হয়নি, টিকটিকিটা লম্বায় আগের চেয়ে কিছু বেশি বলে মনে হয়। আমি তাকিয়ে থাকতেই সেটা আমার দিকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে টেবিলের দিকে চাইল। তারপর আলমারির মাথার কোণটাতে এগিয়ে কিছুক্ষণ ওৎপাতার ভঙ্গিতে চুপ করে থেকে হঠাৎ এক প্রকাণ্ড লাফ দিয়ে সোজা টেবিলের ওপর এসে পড়ল। আমার কাচের যন্ত্রপাতি সব ঝনঝন করে উঠল।
আলমারি থেকে টেবিলের দূরত্ব প্রায় 10 হাত। তাই আমার কাছে এই বিরাট লং জাম্প এতই অপ্রত্যাশিত যে আমি কিছুক্ষণের জন্য একেবারে থ মেরে গেলাম। টেবিলে এসে পড়াতে টিকটিকিটাকে এখন বেশ কাছ থেকেই দেখতে পেলাম। লেজটায় এক লম্বায় বেড়ে যাওয়া ছাড়া আর কোনো পরিবর্তন হয়নি। পা, মাথা, চোখ, নখ, গায়ের রং সবই বদলে গেছে। মাথার উপরটায় দুটো চোখের মাঝখানে লক্ষ্য করলাম একটা ছোট্ট শিঙের মতো কি যেন গজিয়েছে, আর পায়ের নখগুলো যেন অস্বাভাবিক রকমের বড় ও তীক্ষ্ণ। টিকটিকিটা আমার অ্যাসিডের বোতলগুলোর দিকেই চেয়ে রয়েছে। তারপর দেখলাম মুখটা হাঁ করে সে একটি লকলকে জিভ বার করল। জিভের ডগাটা সাপের জিভের মতো বিভক্ত। এর পরের দৃশ্য এতই অবিশ্বাস্য যে আমার হাঁ করে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় রইল না। টিকটিকিটা তত্তর করে এগিয়ে গিয়ে কার্বোডায়াবলিক অ্যাসিডের বোতলটার গা বেয়ে উঠে পিছনের পা দুটো দিয়ে বোতলের কানটা আঁকড়া করে ধরে সমস্ত শরীরটা বোতলের মধ্যে গলিয়ে দিল। ওই সাংঘাতিক অ্যাসিডের বাকিটুকু চক চক করে চুমুক দিয়ে খেয়ে ফেলল। খাওয়ার পর লক্ষ্য করলাম বোতলের বাইরে দোলায়মান লেজটার চেহারা বদলে বাকি শরীরের সঙ্গে মানানসই হয়ে গেল, এবং হওয়ার সঙ্গে সঙ্গেই আমার মুখ দিয়ে আপনা থেকেই বেরিয়ে পড়ল, ড্রাগন, চীনের ড্রাগন। আমার ঘরের প্রায় পোষা টিকটিকি আজ ড্রাগনের রূপ ধারণ করেছে, আর এই ড্রাগনের প্রিয় পানীয় হলো আমার এই মারাত্মক অ্যাসিড। বৈজ্ঞানিক বলেই বোধহয় চোখের সামনে এমন একটা আশ্চর্য, প্রায় অলৌকিক ঘটনা দেখে এর পরে আরও কি ঘটতে পারে সেটা জানার জন্য একটা প্রচণ্ড কৌতূহল অনুভব করেছিলাম। যা ঘটল তা এই: টিকটিকিটা অ্যাসিড খেয়ে ড্রাগনের রূপ ধরে বোতলের বাইরে আসার সঙ্গে সঙ্গেই আয়তনে প্রায় আরও দ্বিগুণ হয়ে গেল। লক্ষ্য করলাম তার নিঃশ্বাসের সঙ্গে নাকের ফুটো দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। টিকটিকিটা এবার চলল দ্বিতীয় বোতলের দিকে। এতে আছে নাইট্রো অ্যানাইহিলিন অ্যাসিড। বোতলের পিঠটায় সামনের দুপা দিয়ে ভর করে উঠে এক কামড়ে ছিপিটা খুলে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যেই টিকটিকিটা আমার সমস্ত নাইট্রো অ্যানাইহিলিন শেষ করে ফেলল। খাওয়ার সঙ্গে সঙ্গেই তার সাইজ হয়ে দাঁড়ালো প্রায় 3 হাত। দ্বিতীয় বোতলটা শেষ করে তৃতীয়টার দিকে এগোনোর সময় আমার মন বলে উঠল, আর না, এবারে এটাকে শায়েস্তা করার উপায় বার করতে হবে। হলোই বা অ্যাসিডখোর, আমার মতো বৈজ্ঞানিকের হাতে কি একে ঘায়েল করার কোনো কল নেই? আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি ঘরের কোনায় রাখা লোহার সিন্দুকটা থেকে আমার ব্রহ্মাস্ত্র অর্থাৎ ইলেকট্রিক পিস্তলটা বার করলাম। তাক করে মারলে একটি 400 ভোল্টের বৈদ্যুতিক শক যে কোনো প্রাণীকে নিঃসন্দেহে ধরাশায়ী করবে। পিস্তলটি আবিষ্কার করার পর আজ পর্যন্ত এটার ব্যবহার করার কোনো প্রয়োজন হয়নি। আজ আমি এর শক্তি পরীক্ষা করব এই ড্রাগনের উপর। ড্রাগন তখন সবে আমার ফোটোসোটানিক অ্যাসিডের বোতলের ছিপিটা খুলছে। আমি অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পিস্তলটা উঁচিয়ে তার কাঁধের উপর তাক করে ঘোড়া টিপতেই একটা বিদ্যুতের শিখা তীরের মতো গিয়ে লক্ষ্যস্থলে লাগলো। কিন্তু অবাক বিস্ময়ে এবং গভীর আতঙ্কে দেখলাম যে শকে একটা হাতি ভস্ম হয়ে যাওয়ার কথা, সে শক
এই 3.5 হাত ড্রাগনটি যে ক্রমেই বেড়ে চলেছে, প্রাণীটির কোনো অস্তিত্ব অনিষ্ট করতে পারল না। সামান্য একটু শিউরে উঠে ড্রাগন বোতল ছেড়ে প্রায় 10 সেকেন্ড তার হলুদ জুলজুলে চোখ দিয়ে এক দৃষ্টে আমার দিকে চাইল। আমি অনুভব করলাম আমার হাত পা ক্রমশ অবশ হয়ে আসছে। তারপর ড্রাগনের নাক দিয়ে পড়ল নিঃশ্বাস, আর সেই নিঃশ্বাসের সঙ্গে বেরোলো রক্তবর্ণ ধোঁয়া। সেই তীব্র ঝাঁঝালো বিষাক্ত ধোঁয়ায় আমার দৃষ্টি ও চেতনা লোপ পেতে শুরু করলো। অজ্ঞান হওয়ার আগের মুহূর্ত অবধি আমি দেখতে পেলাম ড্রাগন তার পায়ের আঘাতে ও লেজের আছড়ানিতে আমার টেবিলের সমস্ত যন্ত্রপাতি লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ করছে। প্রহ্লাদের গলার আওয়াজে আমার জ্ঞান হলো। বাবু, ও বাবু! ধর্মড়িয়ে উঠে দেখি ল্যাবরেটরির চেয়ারে বসে আছি। প্রহ্লাদ জিভ কেটে বলল, এই দেখো, আপনি ঘুমিয়ে পড়লে আমি বুঝতে পারিনি। কি হয়েছে? সেই নেপালি বাবু তেনার লাঠিটা ফেলে গেলেন যে। লাঠি? দরজার দিকে চোখ পড়তে দেখি হাসি মুখে চি চিং দাঁড়িয়ে আছেন। তার হাতে সেই সরু বাঁশের লাঠি। This time I forget my stick. Very sorry, very sorry. আমার মুখ দিয়ে কেবল বেরোলো, বাট দ্য ড্রাগন। Dragon? You see dragon? আমার সমস্ত যন্ত্রপাতি বলতেও লজ্জা করল, কারণ আমার টেবিলের জিনিসপত্র যেমন ছিল তেমনই আছে, কিন্তু অ্যাসিড 3টি বোতলই যে খালি। আমি বিস্ফারিত নেত্রে খালি বোতলগুলোর দিকে চেয়ে আছি। এমন সময় শুনলাম চি চিংয়ের খিলখিল হাসি। A little magic, but great magic. ওই তোমার ড্রাগন। চি চিং কড়িকাঠের দিকে আঙুল দেখালেন। উপরে চেয়ে দেখি আমার চিরপরিচিত টিকটিকি তার জায়গাতেই রয়েছে। And your acid? এবার টেবিলের দিকে চাইতেই চোখের নিমেষে 3টে খালি বোতল স্বচ্ছ তরল পদার্থে কানায় কানায় ভরে উঠল। চি চিং বাঙালি কায়দায় 2টো হাতের তেলও একত্র করলেন। নমস্কার প্রফেসর শঙ্কু। বাই বাই। চি চিং চলে গেলেন। প্রহ্লাদ শুনলাম বলছে, ভাবলাম বেশ সরেস লাঠি খান কাজে দেবে। ও মা, বাবু এই গেলেন আর এই এলেন, 5 মিনিটও হয়নি। ড্রাগনের ঘটনাটা ডায়েরিতে লিখতে গিয়ে দেখি সেটা আগেই লেখা হয়ে গেছে, আবার আমারই হাতের লেখায়। এটাও কি তাহলে চি চিংয়ের দুর্ধর্ষ ম্যাজিকের একটা নমুনা? দাদু দিদাদের আসরে আজ শুনলেন প্রফেসর শঙ্কু ও চি চিং। অভিনয়ে প্রফেসর শঙ্কু রুদ্রেন্দু ব্যানার্জি, চি চিং তিমির বরণ দাস, হজকিন্স মনোজ রক্ষী। সাউন্ড এফেক্ট ও ভিডিও এডিটিংয়ে অনুপম দাস বর্মন। আগামীতে শুনতে পারবেন এমনই সব রোমাঞ্চকর গল্প। আজ তবে আসি, আর আপনারা শুনতে থাকুন দাদু দিদাদের আসর।